প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সহকারী প্রধান শিক্ষক তপনজ্যোতি বসাক টুপু তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি নারেশন পার্ট 4 এ ইন্টারোগেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমত আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, যেটি ন্যারেশনে খুবই জটিল একটি বিষয় বলে বিবেচিত হয়, কারণ এতে একই সাথে অনেকগুলো বিষয় বিবেচনা রাখতে হয়। যেমন সেটি WH কোশ্চেন সেন্টেন্স কিনা, নাকি ইয়েস নো কোশ্চেন সেন্টেন্স, সেগুলো বিষয় সহ আরো অন্যান্য অনেক বিষয় বিবেচনা রাখতে হয়। যাই হোক, প্রথমে আমাদেরকে যেটি করতে হচ্ছে সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা আস্ক ব্যবহার করব। তারপর ডিরেক্ট স্পিচটি WH কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হলে সেই ওয়ার্ডটি লিঙ্কার হিসেবে আমরা ব্যবহার করব, আর তা না হলে লিঙ্কার হিসেবে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করব। এছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ বাক্যে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে চলো আমরা এই কাজগুলো, বিশেষ করে দ্বিতীয় কাজটি এবং তৃতীয় কাজটি আমরা কিভাবে করব সেটি সম্পর্কে একটু জেনে নিই। তার আগে আমাদের আরেকটি বিষয় সম্পর্কে জানা দরকার, সেগুলো হচ্ছে WH কোশ্চেন ওয়ার্ডগুলো কি কি। আমরা দেখতে পাচ্ছি WH কোশ্চেন ওয়ার্ডগুলো হচ্ছে হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, হুজ, হুইচ, ওয়াই, হোম, হাউ, এটসেট্রা। এরপরে আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। ইন্টারোগেটিভ বাক্যে সাধারণত মেইন ভার্বের পাশাপাশি একটি হেল্পিং ভার্ব থাকে, আর এই হেল্পিং ভার্বটি অবশ্যই সাবজেক্টের আগে থাকে এবং মেইন ভার্বটি সাবজেক্টের পরে থাকে। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে হেল্পিং ভার্বটি সাবজেক্টের পরেই বসবে এবং তারপরেই মেইন ভার্ব বসবে। সেক্ষেত্রে আমি যদি কিছু উদাহরণ দিই তাহলে তোমরা বিষয়টি সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাবে। প্রথম সেন্টেন্সটিতে আমি দেখতে পাচ্ছি লেখা আছে ইজ মেঘলা রিডিং বুকস। এখানে ইজ বাক্যের শুরুতে আছে এবং মেইন ভার্ব রিডিংটা বাক্যের মাঝখানে অর্থাৎ সাবজেক্টের পরে আছে। কিন্তু যখন আমরা এটিকে অ্যাসার্টিভে রূপান্তর করছি, সাবজেক্ট আগে চলে গেল এবং আমাদের হেল্পিং ভার্বটা সাবজেক্টের পরে চলে আসলো, তারপর আমাদের মেইন ভার্বটা বসলো। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এছাড়াও আমি আরো দেখতে পাচ্ছি পরের উদাহরণটিতে যা রয়েছে, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর হোমওয়ার্ক। এখানে তোমরা খেয়াল করে দেখো, হ্যাভটা আমাদের ছিল বাক্যের শুরুতে, যেটা ইন্টারোগেটিভ স্ট্রাকচারের মধ্যে পড়ে, যেটা পরবর্তীতে সাবজেক্ট আগে চলে এসেছে এবং হেল্পিং ভার্বটা পরে এসেছে এবং তারপরেই মেইন ভার্বটি বসেছে। দুই একটি ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো কিভাবে হচ্ছে তা আমরা একটু লক্ষ্য করি। প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিটে এটার একটি ব্যতিক্রম দেখা যায়। যেমন প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিটে আমাদের কোনো হেল্পিং ভার্ব থাকে না, যার জন্য সেগুলোকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডিড বা ডাজ দিয়ে শুরু করতে হয়। সেক্ষেত্রে সেগুলোকে যখন আমি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিয়ে যাই, তখন আমাদের স্ট্রাকচারে কিছু পরিবর্তন আনতে হয়। যেমন ডু ইউ নো মি, এখানে শুধুমাত্র আমি ডুটা বাদ দিয়ে দিয়েছি এবং অ্যাসার্টিভের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা আমি এখানে বসিয়েছি। আবার এখানে দেখা যাচ্ছে ডিড ইউ নো মি, এটা পাস্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ স্ট্রাকচার। যখন আমি এটিকে পাস্ট ইনডিফিনিটের অ্যাসার্টিভ স্ট্রাকচারে নিয়ে যাচ্ছি, তখন আমি সেখানে ইউটা সাবজেক্ট হিসেবে বসাচ্ছি এবং স্ট্রাকচার অনুযায়ী ভার্বের পাস্ট ফর্মটা বসিয়েছি নিউ, যেটা এখানে ছিল নো, তারপর মি। এছাড়া আরেকটি ব্যতিক্রম আমরা দেখতে পাই, তা হচ্ছে যদি আমাদের হেল্পিং ভার্বটি যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা কি করব। ইজ শি এ স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ইজটাকে সাবজেক্টের পরে বসিয়ে দিয়েছি। এভাবে আমরা ইন্টারোগেটিভের স্ট্রাকচারটিকে অ্যাসার্টিভের স্ট্রাকচারে রূপান্তর করি। এখন আমি তোমাদেরকে কিছু ইন্টারোগেটিভের ন্যারেশন পরিবর্তন দেখাচ্ছি। প্রথম উদাহরণে আমি দেখতে পাচ্ছি লেখা আছে আই সে টু রিমি হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে এটা আমার রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে গেল আস্কড। রিমির জায়গায় রয়ে গেল হোয়াটই রয়ে গেল। ইউ বলতে আমি রিমিকে বুঝিয়েছি, যার জন্য এখানে আমি শি ব্যবহার করেছি এবং এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, যেটা আমাদেরকে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে নিয়ে যেতে হয়েছে।
পরের উদাহরণটিতে আমি দেখতে পাচ্ছি প্রশান্ত সেড টু সনি, ওয়াই হ্যাভ ইউ কাম টু মি। তাহলে আমাদেরটা কি হলো, প্রশান্ত আস্কড সনি, ওয়াই ইউ হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটি আমাদের ভার্বের অর্থাৎ হেল্পিং ভার্বের পরে আছে, যেটাকে আমি সামনে নিয়ে এসে পড়লাম, এবং এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, যেটাকে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে আনতে হয়েছে, যার জন্য আমি বসিয়েছি হি হ্যাড। এবং তারপর আমাদের ছিল কাম। আমরা জানি কাম থাকলে তাকে পরিবর্তন করে গো করতে হয়, এবং হ্যাডের পরে যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই হয়েছে গন। ওয়াই হি হ্যাড গন টু মি বলতে প্রশান্ত বুঝিয়েছে তার নিজেকে, যার জন্য হিম দিয়ে আমি ব্র্যাকেটে পি দিয়ে প্রশান্তকে ইন্ডিকেট করেছি। পরের উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি সাইজিয়া সেড টু কাঞ্চি, হোয়াট আর ইউ ডুইং। সাইজিয়া রয়ে গেল, সেড টু এর পরিবর্তে আস্কড, কাঞ্চি রয়ে গেল, হোয়াট ইউ রয়ে গেল। এখানে এসে আমি বাক্যটিতে দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আছে এবং হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আছে। আমি সাবজেক্টটিকে আগে নিয়ে চলে আসলাম। ইউ বলতে সাইজিয়া বুঝিয়েছে কাঞ্চিকে, যার জন্য সি দিয়ে ব্র্যাকেটে আমি কে দিয়েছি, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে আমরা ডব্লিউএইচ কোশ্চেন সেন্টেন্সগুলোকে ন্যারেশনের পরিবর্তন করব। তবে কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাই, তার মধ্যে একটি হচ্ছে হু। হু বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কাজেই ইনডিরেক্ট স্পিচে হু সাবজেক্ট হিসেবেই বসবে এবং তারপরেই মেইন ভার্ব বসবে। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে দেখতে পাবো নোবেল সেড টু নুপুর হু গট দ্য ফার্স্ট প্রাইজ। এখানে নোবেলই রয়ে গেল, সেড টু এর পরিবর্তে আমরা ব্যবহার করলাম আস্কড, নুপুর রয়ে গেল। এখানে হুটা ছিল সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানেও হুটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, এবং এখানে দেখতে পাচ্ছি হু গট দ্য ফার্স্ট প্রাইজ, পাস্ট ইনডিফিনিটিভ স্ট্রাকচার। এখানে এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট স্ট্রাকচার, হু হ্যাড গট দ্য ফার্স্ট প্রাইজ। এখন আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেখব। প্রথম উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি হি সেড টু মি ডু ইউ ওয়ান্ট টু গো টু স্কুল। এখানে হি রয়ে গেল, সেড টুর বদলে ব্যবহার করলাম আস্কড, মি রয়ে গেল, এবং যেহেতু আমি বলেছি ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড না থাকলে সেক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে ইফ ব্যবহার করব। তা আমি এখানে ইফটা ব্যবহার করলাম। ডু ইউ গো টু স্কুল, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটেড ইন্টারোগেটিভ স্ট্রাকচার, যেটা আমি পাস্ট ইনডিফিনিটেড স্ট্রাকচারে নিয়ে এসেছি। পাস্ট ইনডিফিনিটেড স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, মেইন ভার্ব এখানে হচ্ছে গো, আমি গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করেছি। টু রয়ে গেল, স্কুল রয়ে গেল। দ্বিতীয় উদাহরণটিতে আমি ডিরেক্ট স্পিচে একই বাক্য ব্যবহার করেছি, শুধু টেন্স যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল সেটাকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করে দিয়েছি। নিঝু সেড টু মি ডিড ইউ গো টু স্কুল। এখানে নিঝুই রয়ে গেল, সেড টু এর বদলে আমি আস্ক ব্যবহার করলাম, মি রয়ে গেল। যেহেতু ডব্লিউএইচ কোশ্চেন না সেজন্য আমি এখানে ইফ বসিয়েছি। যেহেতু পাস্ট ইনডিফিনিটেড স্ট্রাকচার, এখন এটাকে আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে। তাহলে এখানে সাবজেক্টে হবে ইউ বলতে নিঝু বুঝিয়েছে আমাকে, তাই আই। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাকে বসাতে হয়েছে হ্যাডের পরে মেইন ভার্ব গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম গন, তারপর টু স্কুল। তৃতীয় উদাহরণে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি রাফা সেড টু মিনু ওয়াই আর ইউ রিডিং দেম। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখানে রাফা সেড টু এর বদলে হয়ে গেল আস্কড, মিনুই রয়ে গেল। যেহেতু ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড নয় তাই এখানে আমি ইফ ব্যবহার করেছি, এবং যেহেতু পাস্ট কন্টিনিউয়াস ছিল এটাকে আমি করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট হবে ইউ বলতে রাফা মিনুকে বুঝিয়েছে, তাই আমি সি লিখে ব্র্যাকেটে এম লিখেছি, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হ্যাড বিন বসিয়েছি, এবং রিডিং হয়ে গেছে, দেন রয়ে গেছে। 4 নম্বর উদাহরণে যদি আমি দেখি মিশু সেড টু রূপু হ্যাভ ইউ ডান ইট। এখানে মিশুই রয়ে গেল, সেড টু এর বদল হয়ে গেল আস্কড, রূপুই রয়ে গেল। ডব্লিউএইচ না থাকায় আমাদের লিঙ্কার হিসেবে ইফ ব্যবহার করলাম, এবং এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে ইউ দিয়ে মিশু
রূপাকে ইন্ডিকেট করেছে, এর জন্য শি দিয়ে ব্র্যাকেটে আমি আর বসিয়েছি। এবং এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, এটাকে আমাকে করতে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের সাবজেক্টের পরে হ্যাড বসিয়েছি, হ্যাডের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, ইট ইটি রয়ে গেছে। এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জগুলো করতে পারি। এরপরে আমি আসি অপটেটিভ সেন্টেন্স নিয়ে। অপটেটিভ সেন্টেন্সে আমাদের যে কাজগুলো করতে হয় তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে রিপোর্টিং ভার্ব হিসেবে উইশ বা প্রে বসাবো, তারপর লিঙ্কার হিসেবে দ্যাট বসাবো। অপটেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভে রূপান্তর করব। সেক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সে থাকা মে টি সাবজেক্টের পরে চলে আসে। সাধারণত অপটেটিভ সেন্টেন্সে মে বাক্যের শুরুতে থাকে, তবে অনেক সময় অপটেটিভ সেন্টেন্সে মে উজ্জ্ব থাকে। সেক্ষেত্রেও ইনডিরেক্টে যখন আমরা রূপান্তর করব তখন আমরা সাবজেক্টের ঠিক পরেই মে বসাবো। এক্ষেত্রে উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। প্রথম উদাহরণটিতে দেখতে পাচ্ছি মাসুম সেইড লং লিভ বাংলাদেশ। তোমরা লক্ষ্য করো এ বাক্যের ভিতরে কিন্তু মে নেই। আমাকে কি করতে হলো, মাসুম মাসুম রয়ে গেল, সেইদের পরিবর্তে আমাকে এখন রিপোর্টিং ভার্ব প্রেদ বসাতে হয়েছে এবং লিঙ্কার হিসেবে দ্যাট। তারপর সাবজেক্ট বাংলাদেশটা আগে চলে আসলো, তারপর আমাদের করতে হলো কি মাইট বসাতে হলো, মাইট বসিয়ে দিয়ে লিভ তারপর লং। তারপরের উদাহরণটিতে যদি আমরা আসি, আসিফ সেড টু শিফা মে ইউ শাইন ইন লাইফ। এই বাক্যটিতে আমরা মেয়ের উপস্থিতি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে আসিফ প্রেড দ্যাট, আসিফ প্রেড দ্যাট। এখানে কিন্তু শিফাকে আমি রিপোর্টিং ভার্বের আগে আনতে পারবো না। মে ইউ শাইন ইন লাইফ বলতে এখানে শিফার শাইন ইন লাইফকেই বোঝাচ্ছে, যার জন্য আমি এখানে রিপোর্টিং ভার্বের পরেই দ্যাট বসিয়েছি। প্রেড টু শিফা বা প্রেড শিফা এটা দেয়া যাবে না, তাহলে বোঝাবে যে শিফার কাছে প্রে করা হচ্ছে। আমি এখানে আসিফ প্রেড দ্যাট বসিয়েছি, তারপর ইউ বলতে আসিফ বুঝিয়েছে শিফাকে, তো শিফা সাবজেক্ট হয়ে গেল। মেয়েটা আমাদের জানি মেয়ে থাকলে সেটা মাইট হয়, শিফা মাইট, যেহেতু আমাদের এটা মডাল অক্সিলারি ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়ে গেল ইন লাইফ। এখন আমরা আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ইনডিরেক্ট করতে হলে অর্থ অনুযায়ী, অর্থাৎ ডিরেক্ট স্পিচের অর্থ অনুযায়ী এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ গ্রিফ অথবা এক্সক্লেম উইথ ওয়ান্ডার। যদি আনন্দ প্রকাশ পায় জয়, যদি দুঃখ প্রকাশ পায় গ্রিফ, এবং যদি বিস্ময় প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা ওয়ান্ডার ব্যবহার করব। আর যদি অনুভূতিটা বোঝা না যায় সেক্ষেত্রে আমরা শুধু এক্সক্লেম ব্যবহার করব। লিঙ্কার হিসেবে আমরা দ্যাট ব্যবহার করব এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভে রূপান্তর করব, অর্থাৎ এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে দিব। এছাড়া হাউ বা ওয়ার্ড দিয়ে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো শুরু হবে সেগুলোতে সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব সবার শেষে থাকে, সেটিকে লিঙ্কারের ঠিক পরেই আমরা বসাবো, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব লিঙ্কারের ঠিক পরেই নিয়ে আসবো। পাশাপাশি হাউ বা ওয়াট উঠিয়ে দিয়ে ভার্বের পরে প্রয়োজন মতো আমাদের গ্রেট বা ভেরি ইউজ করব। উদাহরণ দিলে বিষয়গুলো তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। প্রথম উদাহরণে আমি দেখতে পাচ্ছি উই সেড অ্যালাস বাংলাদেশ হ্যাজ লস্ট দ্য গেম। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের এখানে একটা দুঃখের প্রকাশ পেয়েছে, যেহেতু বাংলাদেশ ম্যাচ হেরে গিয়েছে। কাজে এখানে আমরা ব্যবহার করেছি এক্সক্লেম উইথ গ্রিফ, তারপর লিঙ্কার দ্যাট বাংলাদেশ, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আমরা এটাকে করেছি পাস্ট পারফেক্ট টেন্সে। হ্যাজ লস্ট দ্য গেম হয়ে গেছে হ্যাড লস্ট দ্য গেম। দ্বিতীয় উদাহরণে যদি আমরা আসি, দ্য বয় সেড হোয়াট এ ফুল আই এম। তাহলে এখানে বালকটি তার নিজের নির্বুদ্ধিতার কথা প্রকাশ করেছে। তো এখানে সে এটা আনন্দ নিয়ে প্রকাশ করেছে না দুঃখ নিয়ে প্রকাশ করেছে ভাবটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাই এখানে শুধুমাত্র আমি এখানে এক্সক্লেম ব্যবহার করেছি। দ্য বয় এক্সক্লেম দ্যাট। তারপর আমাদের পিছনের যে অংশটুকু ছিল সাবজেক্ট প্লাস ভার্ব, সেটাকে আমি সামনে নিয়ে এসেছি। আই বলতে দ্য বয় তার নিজেকে বুঝিয়েছে, এই জন্য হি। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার ছিল সেটা আমি করেছি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। তারপর আমাকে এ ফুল যেটা ছিল এখানে এ গ্রেটফুল ব্যবহার করেছি। আমরা ট্রান্সফরমেশনের নিয়মে যদি খেয়াল করে দেখি যে আমরা এই ধরনের একটি
এক্সক্লেমেটরি বাক্যকে আমরা ঠিক এইভাবেই আমরা অ্যাসার্টিভে রূপান্তর করি, তবে এই ক্ষেত্রে আমাদের টেন্সটারও পরিবর্তন করতে হয়েছে। পরের উদাহরণটিতে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছি অ্যানি সেড হাউ ডার্টি হি ওয়াজ। এখানেও পরিষ্কার হচ্ছে না যে আসলে অ্যানি এখানে দুঃখ প্রকাশ করছে না আনন্দ প্রকাশ করছে না তার বিস্ময় প্রকাশ করছে। এর জন্য আমি এখানে শুধুমাত্র এক্সক্লেম দিয়ে করেছি। অ্যানি এক্সক্লেম দ্যাট হি বলতে যে থার্ড পার্সন যদি থাকে আমাদের এখানে, থার্ড পার্সন কখনো পরিবর্তন হয় না। এখানে থার্ড পার্সন ছিল তাই থার্ড পার্সন পরিবর্তিত হয়নি। এখানে পিছনের অংশে ছিল সাবজেক্ট প্লাস ভার্ব, সেটিকে আমি সামনে নিয়ে এসেছি। এখানে ছিল হি ওয়াজ, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই জায়গাটিতে আমরা অনেকেই ভুল করে থাকি। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমাকে এখন এটাকে করতে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমাদের অবশ্যই হ্যাড ব্যবহার করতে হবে। হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে মেন ভার্ব ছিল ওয়াজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এই জন্য আমরা এখানে হি ওয়াজ যেটা ছিল সেটাকে আমি হি হ্যাড বিন। তারপর হাউ ডার্টি, ভেরি ডার্টি। 3 নম্বর উদাহরণটিতে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি হিমু সেড হুরে উই অল হ্যাভ গট জিপিএ 5। এখানে অবশ্যই হিমু তার আনন্দ প্রকাশ করেছে, এজন্য আমরা এখানে হিমু এক্সক্লেম উইথ জয়, তারপর লিঙ্কার দ্যাট, হুররে শব্দটি বাদ দিয়ে দিয়েছি যেটা আমি আগেই বলেছি। তারপর উই বলতে হিমু তার নিজেকে শুধু বোঝায়নি, তার সাথে আরো একাধিক ব্যক্তি বা একাধিক স্টুডেন্টকে বুঝিয়েছে, যার জন্য আমরা এখানে থার্ড পার্সন প্লুরাল দে ব্যবহার করেছি। দে অল প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারে ছিল, এখানে আমাদের পাস্ট ইনডিফিনিট থাকায় আমরা সেটাকে পাস্ট পারফেক্ট স্ট্রাকচারে নিয়ে গেছি। দে অল হ্যাড গট জিপিএ 5। এর সাথে আমি আজকে ন্যারেশন পার্ট 4 শেষ করছি। এরপরের ভিডিওতে আমি ন্যারেশনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলোর কিছু কিছু বিষয় বর্তমান গ্রামার বইগুলোতে নেই। আশা করি তোমরা সেই ক্লাসটাও বা সেই ভিডিওটাও ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টে হোম, স্টে সেফ। গুড বাই।